আমি আগস্টের 5 তারিখের পরে শুনেছিলাম যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আজকে গত 1.5 বছর 2 বছর আমাদের মনস্তত্ত্বের মধ্যে আওয়ামী লীগ অবস্থান করছে, আলোচনা আওয়ামী লীগ ছাড়া নেই। 1972 সাল থেকে 2024 পর্যন্ত যারা আওয়ামী লীগকে চিনে, সেই আওয়ামী লীগকে নিয়ে আমাদেরকে আজকে আলোচনায় বসতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার। কিন্তু দেখেন, মুঘল আমলের পয়সা নিয়ে আপনি এখন বাজারে গেলে যেরকম বাজার করতে পারবেন না, একইভাবে এখন আওয়ামী লীগের মুদ্রা চলে। এই অসল জিনিস দিয়ে কোনো কিছু বাইং করতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, এটা তো আসলে একটা বড় প্রশ্ন। এবং একই সাথে আওয়ামী লীগ আসলে কোন রাস্তা দিয়ে ফিরে আসবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন যে আওয়ামী লীগ একটি মাফিয়া পার্টি। একই সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভিও বলেছেন গণতন্ত্রের হত্যাকারীদের সাথে সহাবস্থানের কোনো সুযোগ নেই। অন্যদিকে এনসিপি আবার বলছে যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা একেবারেই ভিন্নহীন। এখন এই যে অবস্থা, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখন আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোড়জোড় চলছে। এই পুরো সার্বিক অবস্থা, রনি ভাই আপনাকে দিয়ে আসলে শুরু করি আলোচনা। আপনি এসেছেন, সবার শেষে এসেছেন, তাই আলোচনার শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। বর্তমানে যে আলাপ আলোচনা চলছে যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আসলে কতটুকু, আপনার কি মনে হয় আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা কতটুকু? সরকার তাহলে এত তোড়জোড় কেন নিচ্ছে যদি প্রাসঙ্গিকতা নাই থাকে? দেখেন, আওয়ামী লীগ নিয়ে আমরা পুরানা যে কথা বলছিলাম এখন ওই কথাই প্রযোজ্য। আগামী বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যাত্রা শুরুর পথে। কারণ আওয়ামী লীগ এবং রাজনীতি দুইটা আলাদা জিনিস, সেটা আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটা কমপ্লিটলি ফ্যাসিবাদী অর্গানাইজেশন। এবং সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, একটা মাফিয়া পার্টি। তো একটা পলিটিক্যাল পার্টি হলে তার তো পলিটিক্যাল এজেন্ডা থাকতে হয়, তার পলিটিক্যাল ভুল ত্রুটি থাকলে অসুবিধা নেই, কিন্তু তার তো পলিটিক্সটা থাকতে হয়। আওয়ামী লীগের পলিটিক্সটা কী, এটা একটা। আরেকটা হলো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কোনো শক্তির বিতরণ হয়ে যায়, সেই শক্তির ফিরে আসার সম্ভাবনা থাকে শুধুমাত্র দুইটা পদ্ধতিতে। একটা হইলো তাদেরকে আরেকটা গণ অভ্যুত্থান করতে হয় পাল্টারের বিরুদ্ধে, আর হইলো জনগণের কাছে ক্ষমা চেয়ে ফেরত আসতে হয়। আরেকটা হইলো যে যারা নির্বাচনী ব্যবস্থাকে স্বৈরতন্ত্রমূলক অবস্থার মধ্য দিয়ে নিয়ে গিয়ে তারপরে একচেটিয়া ক্ষমতা কায়েম করে, সেইটার ফেরত আসার সম্ভাবনা কোনো সময় তেমন একটা উজ্জ্বল থাকে না, কিন্তু একবার দুইবার মানে নজির আছে দুনিয়াতে ফেরত আসছে। একটা উদাহরণ হলো ইন্দিরা গান্ধী। কিন্তু ইন্দিরা গান্ধী ফেরত আসছিল, আইসা কিন্তু তার দল যেটা ভুল করছিল, একনায়কতন্ত্র চালু করে দিলে ক্ষমা চাইছিল। এখন আওয়ামী লীগ, আসলে আমরা আওয়ামী লীগ নিয়ে যে কথা বলছি, আওয়ামী লীগ কী চায় তার নিয়ে আলোচনা হোক। আওয়ামী লীগ কী চায় সে রাজনীতিতে ফেরত আসুক, আওয়ামী লীগ তো চায় না। ফলে আমরা নিজেরা যে কথা বলছি, নিজেরা যে এবং কয়েকদিন আগে বলা হলো যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, যেখানে নির্বাচনী মার্কা ছাড়া হবে সেখানে আওয়ামী লীগের প্রশ্নটা কেন আসবে? ফলে এই জায়গায় আমি শেষ করি। এই জন্য আমাদের যেটা হলো যে আওয়ামী লীগের প্রশ্নটাকে ডিল করতে হবে। এটা আমরা শুরুতে বলছিলাম, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন করার মধ্যে দিয়ে যারা অপরাধী তাদের বিচার করা, আর যারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে তাদেরকে পলিটিক্যালি এডুকেটেড করা। কিন্তু সেটা করা হয় নাই। না করার ফলে একটা নির্বাচন যখন হয়ে গেছে, এই নির্বাচনে কি আওয়ামী লীগ ছিল? নৌকা মার্কা তো ছিল না, কিন্তু আওয়ামী লীগের লোকজন কি ভোট দেয়? দিছে তো। ফলে এই নির্বাচনটাই রিকনসিলিয়েশন হিসেবে কাজ করে, যেটা ইউনূসের করার কথা ছিল। ইউনূস সাহেব উনি করলে খুবই ভালো হইতো, কারণ আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি ম্যান্ডেলাকে ফলো করতে পারতেন, কিন্তু উনি করেন নাই। আমরা বারবার দাবি তুলছিলাম, আমি আওয়ামী লীগের সময় থেকে কথা বলতেছিলাম। ফলে এই নির্বাচনটাই একটা রিকনসিলিয়েশন হিসেবে কাজ করেছে। যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তারা বিভিন্ন মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে একটা পোস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সূচনা করে দিছে। এটা গণতন্ত্রের মধ্যে আমরা বাস করি, সেখানে আমরা একটা পোস্ট আওয়ামী লীগ যুগে, আওয়ামী লীগ উত্তর যুগে আইসা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। কিন্তু সরকারকে তো আমরা দেখছি, সরকার 6 জেলা সহ দেশের নানা জায়গায় সেনাবাহিনী মোতায়েন করছে এবং আমরা দেখছি যে নানা রকমের তৎপরতা চলছে। ফারুক হোসেন, আপনি বলবেন যে সরকারের যদি মনে হয় বা দেশের মানুষের যদি মনে হয়, বাকি রাজনৈতিক দলগুলোর যদি মনে হয় আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নেই, তাহলে আওয়ামী লীগ নিয়ে এত তোড়জোড় কেন? আমরা দেখছি এনসিপি আগামীকালকে সমাবেশ রেখেছে, বিক্ষোভ সমাবেশ রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইসের পক্ষ থেকে, ওরা জামাতের পক্ষ থেকে সমাবেশ রেখেছে আগামীকালকেই কেন সমাবেশ রাখা হচ্ছে? সরকারের এত তাহলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তোড়জোড়ের কি প্রয়োজন? শুরুতেই বলে রাখি, আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, আপনারা আসলে ওনার বক্তব্যের একটা পার্ট আলোচনা করেছেন। আমি মনে করি আরেকটা পার্ট আলোচনা করেন নাই, বা ওই বক্তব্যটাকে অ্যাড্রেস করেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করে না, বা আওয়ামী লীগ নামে কোনো সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে নেই। একবার পরিষ্কার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি উনার একজন কট্টর সমর্থক, মানে সমালোচক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপরেও উনার এই বক্তব্যের কারণে আজকে ওনাকে একটা লম্বা স্যালুট জানালাম আমি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাই, যদি আপনি আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনাকে স্যালুট।
যে আপনি একটা কার্যকরী যুগান্তকারী একটা বক্তব্য দিয়েছেন। এবার আসেন এই যে মিডিয়াতে আজকে এতটা হাইপ যে আওয়ামী লীগ মাঠে নেমে কালকে একবারে দেশ বিশৃঙ্খল করে দিবে, এই করবে সেই করবে। আমরা কার্যত পক্ষে মাঠের অবস্থা যতটুকু বুঝি, এই যে মিডিয়াতে একটা হাইপ, এই হাইপের 1000 ভাগের 1 ভাগও কালকে হবে না। আপনি নিশ্চিত থাকেন 1000 ভাগের 1 ভাগও হবে না। বিকজ অফ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই, এমনকি কোনো প্রাতিষ্ঠানিক যে সংগঠন, এই সংগঠনের কাতারেও তারা পড়ে না। এখন এই যে আলোচনা, এই আলোচনা কেন? আমি তো মনে করি পরিকল্পিতভাবে একটা মিডিয়া হাইপ তৈরি করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে প্রাসঙ্গিক করার একটা পায়তারা শুরু হয়েছে। তাহলে এবং মিডিয়া মনে হয় রাস্তায় নামলো, আর্মিদেরকে আগামী আসবো। 6 জেলায় দেখেন, নিয়োগ দেওয়া আমরা হচ্ছে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অসংখ্যবার এই কথাটি বলে আসছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ধরনের উন্নতি করার কথা এখন পর্যন্ত সেভাবে সরকার করতে পারে নাই। এটা অবশ্যই সরকারের যে দায়িত্বশীল মন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার একটা বড় ব্যর্থতা। এটা কিন্তু বারবার বলে আসছি। তো যেহেতু আমরা আসলে আমাদের আইন মানে শৃঙ্খলা এখনই আসবো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাম দিলেন, তার কথাই তো বলছেন। না, এটা তো শুধু আজকের জন্য না, আমাদের এই 3 মাসে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারি নাই, ডেভেলপ করতে পারি নাই, এটা ট্রু। একই সাথে আমরা মনে করি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন লুকিয়ে রয়েছে আনাচে কানাচে, এরা দেশকে যে কোনো সময় বিপদে ফেলার পায়তারা মানে অতীতেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা অ্যাওয়ার। তো আমরা ওই অ্যাওয়ারের জায়গা থেকে রাজনৈতিক দল শুধু না, ধরেন বাংলাদেশ বিরোধী যারা শক্তি, বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চায়, এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, এরা তো দেশ বিরোধী শক্তি। এখন এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু সরকারের একার না, এই দায়িত্বটা এদেশের রাজনৈতিক দল যারা আছে সবার। সেই জায়গা থেকে এখানে জামাত, এনসিপি, গণ অধিকার, বিএনপি সবাই প্রোগ্রাম দিচ্ছে। সুতরাং এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা মনে করি আগামীকালকে কোনো রাজনৈতিক দল না, আগামীকালকে যদি কোনো দেশ বিরোধী শক্তি, আমি আবার বলছি দেশ বিরোধী শক্তি যারা এই দেশকে বিপদে ফেলতে চায়, এই দেশে একটা অরাজকতা তৈরি করতে চায়, এরকম কোনো উগ্রবাদী শক্তি যদি মাঠে নেমে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, আমরা অবশ্যই প্রতিহত করব। একবার পরিষ্কার কথা আমাদের, এখানে আমরা দলমত দেখব না। আওয়ামী লীগের এই যে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রের যে অবস্থান, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আলোচনাগুলো শুনলাম। আমি আগস্টের 5 তারিখের পরে শুনেছিলাম যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আজকে গত 1.5 বছর 2 বছর আমাদের মনস্তত্ত্বের মধ্যে আওয়ামী লীগ অবস্থান করছে। আলোচনা আওয়ামী লীগ ছাড়া নেই। আপনি মিডিয়ায় দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, টক শো দেখেন, তার মানে তো আওয়ামী লীগ পালিয়ে গেলেও, আওয়ামী লীগ চলে গেলেও আমরা তাকে যেতে দেইনি, আমরা আমাদের আলোচনার মধ্যে রেখেছি। কেন রেখেছি? কারণ হচ্ছে জুলাইয়ের একটা আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছিল, জুলাই একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার বিপরীতে যে রাজনীতি নির্মাণ করার কথা, সেই রাজনীতি আমি নির্মাণ করতে পারিনি বলে, যেখানে 2 দিন আগে একজন সংসদ সদস্য ফরিদপুর 1 জামাত দলীয় এমপি, তিনি বলছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে। আমি জানি না কত ভোটার আছে, কিন্তু 4 জন 7 জন 15 জন চোরাগুপ্তা মিছিল করছে, তারপরে আমি এতটা নার্ভাস কেন, আমি এতটা ভয় পাই কেন? ভয় পাই 2টো কারণে। একটা কারণ হচ্ছে আমি এর বিরুদ্ধে বিকল্প রাজনীতি তৈরি করতে পারিনি। যাদের কাঁধে 8 শতাধিক মানুষের লাশের বোঝা, যাদের কাঁধে গুম, খুন, অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি আছে, তার বিপরীতে যে রাজনীতি করার কথা ছিল, গড়ে তোলার কথা ছিল, সেটি আমি করিনি। বরং মানুষের যে প্রত্যাশা, মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমি পদে পদে অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি এবং বিকশিত হতে দেইনি। এবং দেইনি বলে আজকে সেই একই পদ্ধতি আমাকে অবলম্বন করতে হচ্ছে। বিএনপি কর্মসূচি দিত, সফল করে দিত আওয়ামী লীগ। কীভাবে? তার গুন্ডা বাহিনী রাস্তায় নামিয়ে দিয়ে, পথে পথে মানুষের ব্যাগ তাকে আটকে রেখে তার শরীর তল্লাশি করে। আজকে আমি সেম ঘটনা দেখছি, রাস্তায় রাস্তায় আপনি মানুষের ব্যাগ তল্লাশি করছেন, ব্যাগের মধ্যে নিয়ে কি ঘুরছে? এর ভেতর থেকে তাদের যে ফাঁদ, সেই ফাঁদে কি পা দিচ্ছে সরকার? আমি জানি না। জি, ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। আমরা একই রকম প্রশ্নের উত্তর আশরাফ জালাল খান মনন আপনার কাছেও জানবো। আপনি আপনার সহ আলোচকদের বক্তব্য শুনলেন, সরকারের অবস্থান, একই সাথে এই আলোচনা থেকে আপনার মতামত কি? 1972 সাল থেকে 2024 পর্যন্ত যারা আওয়ামী লীগকে চিনে, সেই আওয়ামী লীগকে নিয়ে আমাদেরকে আজকে আলোচনায় বসতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার। বিকজ 17 বছরের আমাদের জনি, বাপ্পি, নুরু, চাচা সোহেল, সুজন, ফরহাদের মতো হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করে যারা আজও আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হিসেবে এই দেশে আলোচনা করছে, হাজার হাজার। আমাদের 5ই আগস্টের আগে যেখানে 836 থেকে 844, মিডিয়াতে আছে 13,800 জন, 13,800 জন যেখানে আহত হয়েছে, হাজার খানেক যেখানে নিহত হয়েছে, যেই সন্ত্রাসীর বাহিনী দ্বারা এই বাংলাদেশকে শোষিত হতে হয়েছে, সেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশের মানুষজন যদি
আগামীকাল প্রোগ্রাম না দেই, আমরা তো আসলে কালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোগ্রাম করছি না, আমরা করছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ যারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশের মানুষ এই দেশের একটি নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি, সাধারণ যেখানে সারা বাংলাদেশের মানুষ আমরা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধের মাধ্যমে, জনগণের সিদ্ধান্তের মাধ্যমে যেই সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি করছি সেই সংগঠনকে নিয়ে আলোচনা আমি মনে করি এটা আমাদের জন্য কষ্টের। বিকজ আমি প্রথমেই বলবো সেই গুম এবং আজকের সংবাদের শিরোনাম আপনাকে পড়ে শোনাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েন, একই সাথে বিভিন্ন জায়গায় ধরপাকড়ের চেষ্টাও চলছে। সরকারের যে রাষ্ট্রীয় অবস্থান, সেই অবস্থান সম্পর্কে সাধারণ মানুষ অথবা গণমাধ্যম আমরা কি কথা বলবো না? আপনার মনে আছে কিনা আমি জানি না, পঙ্কজ দেবনাথের মতো লোক, শেখ কামাল থেকে শুরু করে পঙ্কজ দেবনাথ পর্যন্ত সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যে নৃশংসতায় বাংলাদেশের উপর চালিয়েছে, তারা যখন ক্ষমতায় ছিল না তখন তারা যেভাবে অপোজিশনকে মানে সরকারি দলকে যেভাবে বিব্রত করেছে ইতিপূর্বের, পরবর্তীতে তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখনও তারা অপশাসন যেভাবে করেছে, বিরোধী মতামতকে যেভাবে তারা নিপীড়ন করেছে, সেই প্রোটেকশন হিসেবে বাংলাদেশের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো ডেফিনেটলি প্রোটেকশন নেবে। বিকজ আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি প্রাসঙ্গিকতার সূত্রপাত, তারা কিন্তু বিভিন্ন, আমরা কিন্তু বট বাহিনী বলছি, কিন্তু আমি বারবার 5ই আগস্ট পর থেকে একটি কথা বলছি, আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু বসে নেই, তারাও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিংবা বাংলাদেশের বাইরে থেকে হলেও এই বট বাহিনীর সেজে এই আওয়ামী লীগ এই বাংলাদেশের 5ই আগস্টের যে ঐক্য, এই ঐক্যকে ধ্বংস করার জন্য একত্রিত হচ্ছে। আমরা তাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাই একত্রিত হয়েছে এবং সরকারের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, আলোচনা চলবে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, থাকুন সঙ্গে। আরও একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন। রেজাউল করিম রনি, যে আলোচনায় ছিলাম ফিরতে চাই, যে প্রশ্ন আসলে আপনাকে রাখতে চাই, আমরা বলছি যে ঢাকায় 18,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আবার ওই যে কিছুক্ষণ আগে আপনাকে জানাচ্ছিলাম যে ঢাকা সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাকি জেলাগুলোতে কি আশঙ্কা নেই কোনো নাশকতা হবে? একটা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটা করেছেন। দেখেন, আওয়ামী লীগ নিয়ে এখানে অনেক ধরনের আলাপই হইল, এখানে কিছু ইনফরমেশনের ঘাটতি আছে। এখানে জাতিসংঘের হিসাবেই শুধু জুলাই গণ অভ্যুত্থানে 1400 নিহত হয়েছে, তো এবং আনঅফিসিয়ালি এই সংখ্যাটা 3000-এর কাছাকাছি বলা হচ্ছিল। যাই হোক, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই তর্ক আমরা 5 তারিখের পরের থেকে ফেস করছি। 5 তারিখের পরপরই আমি প্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেটা আবারও মনে করাই দিই। আওয়ামী লীগ 3টা কার্ডের উপর ভিত্তি করে বা ভর করে ফেরার চেষ্টা করবে। 1 নম্বর হলো বঙ্গবন্ধু কার্ড, 2 নম্বর হলো সাংস্কৃতিক কার্ড, 3 নম্বর হলো হিন্দু বা মাইনরিটি কার্ড। আওয়ামী লীগ যখনই বিপদে পড়ছে এর আগেও অতীতে এই কার্ডগুলো খেলছে, তো এখন আওয়ামী লীগের এই কার্ডগুলো যে অচল এটাও প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখেন, ফলে আওয়ামী লীগ ফেরার ক্ষেত্রে এখনও পর্যন্ত সাংস্কৃতিক কার্ড, যেটা সাংস্কৃতিক বাটপার যেগুলো, সেগুলো এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে এই কার্ডটা খেলার। কিন্তু দেখেন, মুঘল আমলের পয়সা নিয়ে আপনি এখন বাজারে গেলে যেরকম বাজার করতে পারবেন না, একইভাবে এখন আওয়ামী লীগের মুদ্রা চলে না, এই অসল জিনিস দিয়ে কোনো কিছু বাইং করতে পারবেন না। তারপরেও আওয়ামী লীগ একটা খাসিলত, নফসানিয়াত আকারে আপনি যেই ধারার রাজনীতি করেন, আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগের নতুন করে আসা বা ফিরে আসা এই তর্ক করার দরকার নেই। আমি সংগঠন হিসাবে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক সংগঠনই না, ফলে তার ফেরা নিয়ে আলাপ করার দরকার নেই। কিন্তু কথা হলো আওয়ামী লীগ একটা খাসিলত আকারে, একটা ক্যারেক্টারিস্টিক্স আকারে, এটা জাতীয় মননে যেভাবে রয়ে গেছে, এটাকে ডিআওয়ামীকরণ করতে হবে। তো ডিআওয়ামী, যেমন আপনি যদি ন্যারেটিভ তৈরি করেন, আপনি যদি প্রপাগান্ডা করেন, আপনি যদি চরিত্র হনন করেন, আপনি যদি মানুষের অনার কোড রক্ষা না করেন, আপনি আওয়ামী লীগার। আপনি যদি কথা ট্র্যাকিং করেন, আপনি আওয়ামী লীগার। আপনি যে দলই করেন, কোনো সমস্যা নেই, এগুলো আমরা দেখছি। ফলে এখন বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করার পদ্ধতি কি? পদ্ধতি সহজ। এক হলো হাসিনার ছবিটা পকেটে রাখা, হাসিনা যা করছে তার উল্টাটা করা। এটা রেটরিক্যাল কথা। বাস্তবতে কি? বাস্তবে হইল এখানে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ধারায় নিয়ে আসেন। নিয়ে আসলে আওয়ামী লীগের মতো একটা ট্রাইবাল বাঙালি জাতীয়তাবাদী এবং প্রতিবেশী দেশের উপর ভর করে যে রাজনৈতিক শক্তি এখানে জনগণকে শোষণ শাসন, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে মুজিবতন্ত্র চাপাই দিছিল, এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ করবে না। যে লোকটা আওয়ামী লীগ করতো মনে প্রাণে কাইন্দা, মুজিব হাসিনা বইলা, ওই আর আওয়ামী লীগ করবে না যখন দেখবে তার মানবিক মর্যাদা, নাগরিক অধিকার প্রোটেক্ট আছে এই ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং সেই তারেক রহমান ডক্ট্রিন একটা নীতিবাদী শাসন ব্যবস্থায় শুরু হয়েছে। আমরা একটু ফারুক হাসানের কাছে যেতে চাই। ফারুক হাসান, এই যে নানা রকম আলোচনা যখন আমরা শুনছি, প্রশ্ন কিন্তু আবার ঘুরে ফিরে একটাই আসে, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কতটুকু বা ফিরে আসতে পারে কিনা। যদি নাই আসার সম্ভাবনা থাকে, তাহলে এই যে রাষ্ট্রীয় তৎপরতা, সেটি বা কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আওয়ামী লীগ
ফিরে আসবে কি আসবে না এটা তো আসলে একটা বড় প্রশ্ন। এবং একই সাথে আওয়ামী লীগ আসলে কোন রাস্তা দিয়ে ফিরে আসবে, মানে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে মানে আওয়ামী লীগ, আমরা বিরোধী দলকে বলতে শুনেছি যে আওয়ামী লীগের অনেক বড় ভোট ব্যাংক আছে, বাংলাদেশে অসংখ্য না মানুষ এটা আওয়ামী এটা লীগের ভোটার। ভোট ব্যাংক নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। আমি শুধু বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত হয়েছে এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন কায়দায়, যারা বাংলাদেশের কিন্তু জনগণের দেখেন মধ্যে যে খুব কম প্রত্যাখ্যিত। সময়ের মধ্যে কিন্তু আমরা বসে আওয়ামী লীগ না না নিয়ে না কথা বলছি। কথা বলছে এটা নানান কারণ আছে। ধরেন আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগের দলীয় প্রধান বাংলাদেশ থেকে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত, এবং বাংলাদেশে এমন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব আবার বিরল। যে অভ্যুত্থান থেকে একই পালিয়ে আমি গেছে, শেষ করি। একটু আগে শরীফ ভাই যেটা বললেন, আমি প্রশ্নটা একটু রাখি, আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। যে অভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে, শরীফ ভাই বললেন সেই অভ্যুত্থানেরও যে মর্যাদা সেটাও রক্ষা করা সম্ভব। না এটা সত্য। ধরেন জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া বা প্রত্যাশা ছিল এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সেটা আসলে আমরা পারি নাই, এবং সামগ্রিকভাবে এই দায়ভার আমাদের সবাইকে নিতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে মূলত এই যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা, যে আলোচনাটা আমরা করছি, এই আলোচনাটা আসাটা স্বাভাবিক। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে আওয়ামী লীগ যে কায়দায় দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আসার রাস্তাটা আসলে কতটুকু প্রশস্ত। জি, ধন্যবাদ। যেমন ধরেন পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট মানে এই কায়দায় যারা দেশ থেকে পলায়িত হয়েছে, এরা কিন্তু খুব মানে ফিরে আসতে পারে নাই। আপনি ইন্ডিয়ার কথা বলেন, ওই যে আপনার পপুলার জি, ফ্রন্ট অফ ইন্ডিয়া জি, আছে, পরিষ্কার, জার্মানির পরিষ্কার। নেজি পার্টি আছে, এই পার্টিগুলো কিন্তু ফিরে আসা গণঅভ্যুত্থান সম্ভব পরবর্তী না। সময়ে অ্যালাইভ ছিল না বা তাহলে হয়নি পরবর্তী আশরাফ সময়ে। জালাল খান, সুতরাং আওয়ামী লীগের সম্ভাবনা আপনাকে আমরা দেখি আসলে না যে আগে। প্রশ্নটা করতে চাই, সবাই বলছে আওয়ামী লীগের ফেরত আসা সম্ভব নয়, আওয়ামী লীগের কোনো পথ নেই, কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ যেই আদতে বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগ যে পাল্টা কর্মসূচি দিয়ে সেটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করতো, একই রকম প্র্যাকটিস আবার আসছে। আমরা বলছি আমরা ফ্যাসিজম চাই না, আমরা বলছি যে আমরা ফ্যাসিস্টরা যেসব কাজকর্ম করেছে তা আসলে আমরা করতে চাই না, সেই পথে আমরা হাঁটতে চাই না, কিন্তু কর্মসূচি আবার ঠিক একই রকম হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা কেমন? ধন্যবাদ। আপনি দেখবেন গত 2-3 দিন আগে গাজীপুরের একটা মিছিলে ছাত্রলীগের একটা মিছিল করছে, ঝটিকা মিছিল, 2-3 মিনিটের একটা মিছিল, সেখানে পুলিশকে বলতেছে যে আসলে খায় ফেলামো। দেখেন এই দেশের মানুষ এখনও এটাকে সহ্য করে নিচ্ছে, এটা আমার জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। পুলিশকে বলতেছে খায় ফেলামো, মানে আওয়ামী লীগ যে আবারও ফিরে আসতে চায়, আওয়ামী লীগ কতটা নৃশংস্র সেটা তারা বারবার প্রমাণ দিচ্ছে। তারা যে এত এত হাজার হাজার মানুষ মারার পরেও বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নাই। তারা এখন পর্যন্ত কোনো মাফের মতো, মাফ তো চাওয়া দূরের কথা, সেটার জন্য তারা বিন্দু মাত্র অনুতপ্তও না। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি থাকবে, বাংলাদেশের রাজনৈতিক দল থাকবে, বাংলাদেশের প্রতিযোগিতা থাকবে, কিন্তু আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। আওয়ামী লীগ নামে দল বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমি রনি ভাই একটু আগে যে কথাটি বললেন, আমি সেই কথা থেকে এইভাবেই কোট করতে চাই, আওয়ামী লীগের মানুষও আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ সম্পর্কে দেশের মানুষকে জানতে হবে তারা কিভাবে খুন করেছে। আমরা যেমন আজকে রামিসা হত্যা মামলা, আমাদের সন্তান তুল্য যে রামিসার হত্যা মামলা, আমরা 7 দিনে কার্যক্রম দেখেছি, 7 কার্য দিবসের মধ্যে সেটা রায় হয়েছে। আমরা জুলাই আগস্ট পর্যন্ত গত 17 বছরের আমার প্রতিটি ভাই, আমার প্রতিটা ভাই, আমাদের সন্তান, তাদের প্রত্যেকের খুনের বিচার আমরা এইভাবে দেখতে চাই। আমরা চাই আইসিটি কোর্টের মামলা 15 দিনের কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি হোক। আমরা চাই বাংলাদেশের হাসিনার ফাঁসি একবার না কয়েক হাজার বার হোক। বাংলাদেশের মানুষ বুঝুক শেখ মুজিব এবং তার সন্তান শেখ হাসিনা কিভাবে করে বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এবং এই পর্যন্ত আমরা তাদের বিচারের দাবি ছাড়া আর কোনো কিছুই চাই না। তারা বিচার চাই, তাদের বিচার চাই, এবং সারা দেশের মানুষ তাদের বিচার চাই। ধন্যবাদ। লাস্ট পয়েন্ট। ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। তাহলে এই যে আলোচনা আমরা এতক্ষণ করলাম, এই আলোচনা থেকে আপনার বক্তব্য কি, আপনার কি বলার আছে? প্রথমত আমার হাসি পায় যে আমরা খুব দ্রুত পেছনের কথাগুলো ভুলে যাই। যখন ভোট আসে তখন আপনি তার দুয়ারে গিয়ে বলেন সকালবেলা উঠে ভোটটা দেবেন, তখন তার হাতে যে রক্ত আছে, তার কাঁধে যে লাশের বোঝা আছে, তার যে বিপুল অর্থ পাচারের যে ইতিহাস আছে, সেগুলো আপনি যখন ভুলে যান এবং ভোটের সময় এসে তার কাছে ভোট চাইতে যান, স্বাভাবিকভাবে মানুষ এটা মনে রাখবে, আপনি টক শোতে যাই বলেন না কারণ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে বিপ্লবের পক্ষের চ্যাম্পিয়ন যারা ছিলেন সেই শক্তির বিকাশটা হয়নি। সরি টু সে, আমাদের যে পুরনো বৃত্ত সেই বৃত্তের মধ্যেই আছে। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত এখানের রাজনীতির মূল যে শক্তিগুলো ছিল, তার বাইরে যে ছোট ছোট যে শক্তি, সেই শক্তি কি গত 1.5 বছরে বিকশিত হয়েছে? এনসিপির কথা আমরা বলছি। আপনি নেপালে দেখছেন গণঅভ্যুত্থানের পরে যে নতুন শক্তি, তারা বিকশিত হয়েছে। আর আমাদের এখানে এনসিপির নামে যারা আমাদেরকে নেতৃত্ব দিলেন, তারা এখন ঘৃণার পাত্র। মানুষ তাদেরকে ভয় পায়, মানুষ তাদেরকে তারা সেই জায়গাটা তৈরি করতে পারেনি। যার জন্য আমার ওই যে নষ্ট যে কালচার, সেই কালচারের বিপরীতে
আওয়ামী লীগের যে খারাপ কালচার তার বিপরীতে যে একটা বেটার কালচার আপনার এখানে তৈরি করা দরকার ছিল, সেটা রাজনীতিতে হোক, সেটা অর্থনীতিতে হোক। আমার এখান থেকে বিপুল অর্থ পাচার হয়েছে আওয়ামী লীগের সময়, আবার 1.5 বছরে 41% বেশি পাচার হয়েছে। তার অর্থ হলো মানুষ তার টকশোতে আসে না, চায়ের দোকানে বসে এই জিনিসগুলো আলাপ। একটু আলোচনা ভিন্ন দিকে নিতে চাই। আপনি জানেন যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে আছেন। একটি হচ্ছে রাষ্ট্রীয় সফর, অন্যটি কূটনৈতিক সফর হতেও পারে। একটু আমাদেরকে বলবেন যে এই সফরকে আসলে কিভাবে দেখছেন? আমরা জানতাম বাংলাদেশে যে কোনো সরকার গঠন করার পরেই প্রথম নির্দিষ্ট একটি দেশে যাওয়া হতো, তারপর অন্যান্য দেশে রাষ্ট্রীয় সফর হতো। এই সফরকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলে রাখি, আমরা এই সফরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সফলতা কামনা করি। আমরা আসলে বিগত সময়ে যেটা দেখেছি যে বাংলাদেশকে কিভাবে ধরেন যে আরেকটা দেশের হাতে তুলে দিয়ে ধরেন যে তাদের দাসত্ব এখানে কায়েম করা হতো বা হয়েছিল, এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো এই দাসত্বের জায়গা থেকে আমি মনে করি বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশটাকে বের করার চেষ্টা করছেন এবং আপ্রাণ তিনি একটা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই সুবাদে আমরা দেখলাম মালয়েশিয়া ভায়া হয়ে তিনি প্রথম চীন সফর, কার্যত পক্ষে যতই মালয়েশিয়া আমরা বলি এটা চীন সফর, এবং চীনের মধ্য দিয়ে আমরা মনে করি বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, আমাদের উন্নয়ন অগ্রগতি সব দিক দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে কিভাবে সফল করা যায় এটা। দ্বিতীয়ত দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর আমি ধরেন যে একটা সমালোচনা এইভাবেই করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন এই দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং ধরেন যে সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত কীভাবেই বাংলাদেশকে একটা কল্যাণমুখী রাষ্ট্র বানানো যায়, কীভাবে বাংলাদেশের জনগণের কল্যাণ করা যায় সেই চেষ্টা কিন্তু অব্যাহত রাখছে। বাট উনার ডানে বামে যারা রয়েছে এরকম কিছু ব্যক্তির কারণে উনার এই প্রচেষ্টা, এই নিরলস পরিশ্রম আসলে কতটুকু সফল হবে সেটা কিন্তু বড় প্রশ্নের বিষয়। যেমন ধরেন ওই যে প্রতিমন্ত্রী শাহী আলম সাহেব, উনি যে কাণ্ডটি এলাকায় ঘটিয়েছেন বা করিয়েছেন, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রার জন্য বড় একটা অন্তরায়। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে এই বিষয়ে যদি এখনো কিংবা এই মুহূর্তে সতর্কতা অবলম্বন না করেন, ভবিষ্যতে কিন্তু এরাই আপনার এই অগ্রগতির জন্য বড় একটা ড্যামেজ হয়ে কাজ করবে। দ্বিতীয়ত একবারে সংক্ষেপে শেষ করি, বাংলাদেশে ধরেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে যত আলোচনা করি না কেন, আমি মনে করি ওই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের চাইতে বড় ক্ষতিকর হচ্ছে এদেশের পরে এদেশের খেয়ে যারা বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে, এই সকল বাংলাদেশ বিরোধী এই সকল ভারতীয় দালালদেরকে যদি আমরা বাংলাদেশ থেকে খেদাতে না পারি, উৎখাত করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশ কোনোভাবে মুক্ত হবে না। যেমন ধরেন কয়েকদিন আগে চৈতালি রায় নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি যে বক্তব্য দিয়েছেন এটা পরিষ্কারভাবে রাষ্ট্রদ্রোহী অপরাধ তিনি করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না, এদেরকে গ্রেফতার করতে হবে। এই যে বাংলাদেশে মানে প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রীয় সফর এবং যে অভিযোগ করলো যে প্রধানমন্ত্রীর যে আচরণ, তার সাথে যারা মন্ত্রী পরিষদে আছেন বা বাকি যারা আছেন তাদের আচরণের সাথে একটা সেই সমালোচনা তো বেশি বিএনপির লোক করতেছে। বিএনপির বাইরে যারা, তারা যদি গঠনমূলক সমালোচনা করতো বিএনপি তো ধন্য হইতো, তারা তো করতেছে প্রোপাগান্ডা। শাহ আলম সাহেবের বক্তব্য উনি সংসদও দিয়েছেন, ডিফেন্ড করেছেন, সেটা জনগণ পছন্দ করেন নাই। বিএনপির সমর্থকরা সমালোচনা, প্রধানমন্ত্রী নিজে যেখানে খালেদা জিয়ার নামে কোনো কিছু নামকরণ করা হলে কোনো দল থেকে দ্বিমত করা হবে না, সেইটাই উনি পরিবর্তন করে দিচ্ছেন, হতে দিচ্ছেন না। সেখানে এই সংস্কৃতিতে কোনো সুযোগ নাই। তারপরে দেখেন নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলে, তাকে কোনো মামলা নাই, কিচ্ছু নাই, কিন্তু সে তার লোকজন চাঁদাবাজির অভিযোগে ওখানে অভিযোগ পাওয়া গেছে, সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে তাকে তুলে আনা হয়েছে, তারপর মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মামলা থাকলে সে আটক থাকতো। এখন অভিযোগের প্রেক্ষিতে তাকে ডিবি তুলে নিয়ে আসলো, কেউ অভিযোগ করে নাই, আজব কাহিনী। তার নামে কোনো মামলা নাই, নিজে বলছে যে তার নামে একাধিক অভিযোগ। ও মামলা নাই, আমার তাকে মুসলেকা দিয়ে ছেড়ে আপনার নামে একাধিক অভিযোগ আছে, শেষ করতে দেন। এটা জাস্টিস না। হ্যাঁ, তাকে সরকারের তরফ থেকে সরকার উচ্চ পদের, প্রথম আলো স্টোরি আছে, রিড স্টোরি ছিল আজকে, সরকারের উচ্চ মহল থেকে তাকে নির্দেশে তাকে তুলে আনা হয়েছে মানে ডিবি হেফাজতে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো মামলা না থাকায় তাকে তো আটক রাখা যায় না, আবার গুম হয়ে যাবে, আইনের শাসন। ফলে মুসলেকা দিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এখানে আইনের শাসনে ফিরতে হবে, এবং সেটা বিএনপির এমপি সংসদ সদস্যের সন্তান বলে কিন্তু পার পায় নাই। এই হলো আইনের শাসন। আর আওয়ামী লীগ এখানে অনেক ক্ষতি করছে, খুন, গুম, আপনার সম্পত্তি পাচার, এগুলি করছে, কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা আমরা কেউ বলি না, এখানে আলোচনা আসে নাই। সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিয়ে গেছে। সমাজের মোরাল ফ্যাব্রিক এটা রিস্টোর করতে আরও কতদিন আমাদের সংগ্রাম করতে হবে সেটা আমরা জানি না। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান কী করে, প্রধানমন্ত্রী তারেক রহমান শাসন বলতে তারেক রহমান একটা ডক্ট্রিন, মানে একটা নীতিবাদী শাসন ব্যবস্থা। এখন এই নীতিবাদী শাসন ব্যবস্থা একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থেকে যারা রাজনীতি করছে, সে যে দলই করুক, বিএনপি, জামাত বা অন্যান্য দল,
এই কাঠা, এটা তো কালচারের অংশ হয়ে গেছে, ফলে রাতারাতি এটা অ্যাডাপ্ট করতে পারবে না। বাট আপনার প্রধানমন্ত্রী জেমে দাঁড়ায় থাকে, আপনার প্রধানমন্ত্রী 150 টাকার খাবার খায়, আপনার প্রধানমন্ত্রী কিচ্ছুতা সাধন করে, আপনার প্রধানমন্ত্রী জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আপনার প্রধানমন্ত্রীর জলাবদ্ধতা হইলে যেটা সমস্যার জন্য সে দায়ী না, তারপরেও সরি বলে। এই গেস্টার, এই ডেমোক্রেটিক নর্মস, এই ভ্যালুজ, এই প্রিন্সিপাল, এই নীতিবাদিতার অনুসরণ করতে হবে। এটা বাংলাদেশের নিজের দল বিএনপিকে যেরকম, অন্যান্য যারা তার সাথে রাজনীতি করবেন তাদের। জি, ধন্যবাদ আপনাকে। আশরাফ জালাল খান মনন, এই যে বাংলাদেশের যে নীতিবাদী ব্যবস্থার কথা আমরা বলছি, বিএনপির রাষ্ট্রপ্রধান অর্থাৎ সরকার প্রধান যে আচরণ করেন, এই আচরণকে আমরা দুর্বলতা মনে করি কিনা? আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এটাকেই দুর্বলতা হিসেবে ধরে নিচ্ছে কিছু মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ব্যক্তিত্ব নিয়ে এই দেশকে উনি গোছাচ্ছেন, একটু আগে শরীফ ভাই বললেন যে জুলাই আগস্টের নাকি প্রতিফলন হচ্ছে না। আরে ভাই, বাংলাদেশের প্রতিটা জিনিসই তো জুলাই আগস্টের প্রতিফলন। আমি এখন আর 31 দফাতে যাব না, আমি এখন 6 দফাতে যাব না, দফাতে কোনো যাব না। আমি খালি বলতে চাচ্ছি বাংলাদেশের প্রতিটা জিনিস জুলাই আগস্ট যা ডিজায়ার করেছিল তার থেকে অনেক বেশি কিছু জনাব তারেক রহমান বাংলাদেশকে দেখাচ্ছেন, এবং উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বুঝিয়েছেন একজন দেশ প্রধান কিভাবে চলতে পারে। এটা গেল এক। দ্বিতীয় জিনিস হচ্ছে, চৈতালির কথা বললেন ফারুক ভাই, আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত। শুধুমাত্র চৈতালি না, আমি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি দেখেছি আওয়ামী লীগের আইনজীবীরা তারা এত হত্যার সাথে জড়িত থাকার পরেও সেই হত্যা মামলার আসামিদের জামিন করানোর জন্য আমাদেরও বিভিন্ন দলের গুটি কয়েক লোক সেটার সাথে জড়িত। এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য। এই আইনজীবী যারা যারা এখন এই বিভিন্ন ধরনের হত্যা মামলার আসামিদের জামিন করাচ্ছেন, আমি বুঝতেই পারছি না এখানে মার্সিটা আসে কিভাবে। আমাদের যেখানে রক্ত চলে গিয়েছে, শিশু বাচ্চা সহ এত মানুষ নিহত হয়েছে গত 17 বছরে, এত গুম খুনের পরিবার আমরা প্রোগ্রাম করছি, তাদের জন্য কাঁদছি, তাদের বিচার কেন হচ্ছে না? কেন তাদেরকে আজও 5 মাসের জামিন? আমি আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের আসামির মামলা করি নাই, আমি আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো মামলার আসামির একটি পাওয়ারেও সাইন করি নাই, কোনোদিন হিয়ারিং করি নাই। আমার বিবেক আসে না, আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবো না, সে যত নিষ্পাপ হোক। কারণ সে হতে পারে ব্যক্তি নিষ্পাপ, কিন্তু তার সাংগঠনিক কার্যক্রম ছিল কি এই বাংলাদেশকে ধ্বংস করতে করতে গত 17 বছর এসেছে। অর্থাৎ এই যে আমরা যে সুযোগটা দিচ্ছি, আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, এই আওয়ামী লীগের দুঃশাসিত এই আইনজীবীদেরকে পর্যন্ত প্রতিরোধ করতে হবে। চৈতালির মতো লোক এই বাংলাদেশের যুদ্ধ লাগাতে চাচ্ছে, ভারত চলে যেতে চায়। জি, ধন্যবাদ। বুঝুন না দেশটিকে কোন ভাবে অস্থিতিশীল করে দিতে যাচ্ছে। জি, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমরা যে কথাগুলো শুনলাম, আবার দেখলাম যে আওয়ামী লীগের এগেনস্টে যতগুলো মামলা আছে সেই মামলায় ধীরগতি। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন সেই শহীদদের মামলায় ধীরগতি। এটা ভাইদের কাছে জিজ্ঞেস করেন। আমি যেটা বললাম যে জুলাইয়ের পরে যে আমাদের প্রত্যাশা, সেটি অনেক জায়গায় পথ হারিয়েছে, ভাই বিরক্ত হলেন। তো ওনার মুখ থেকেই বললেন, এখন কোর্টে সরকার পক্ষের আইনজীবী আছেন না? আছেন। তো উনি কি কল্যাণ পার্টির লোক নাকি? উনি কোন পার্টি করে? উনি কি ইসলামী আন্দোলনের লোক? এখানে তো জুডিশিয়ারি ছিল স্বাধীন, আমরা ঠিক আছে, দাবি জানাতে পারি। কি স্বাধীনতা এটা আমরা জানি, এটা আমরা জানি। কতটুকু স্বাধীনতা ভোগ করে এটা আমরা জানি, এটা আমরা জানি। আপনার যে 31 দফা, এটা আমরা 3-4 বছর আগে থেকে বলে আসছি ভাই। আমরা এই কথাগুলো অনেকদিন আগে বলি, আমরা এই 3 দিন বা 11 মাস আগের থেকে বলছি না, এই কথাগুলো আমরা বলি। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার বিরুদ্ধে বলেছি। চ্যালেঞ্জের জায়গাটা আমি বলছি, সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সরকারের বড় চ্যালেঞ্জটা হচ্ছে তার নিজের দলকে নিয়ন্ত্রণ করা। গত 1.5 বছর 3 মাস ক্ষমতা আসার পর বিএনপিকে বিব্রত করেছে বিরোধী দল না, তার দলের লোকজন বিব্রত। এই যে নিজেদের জায়গাটায় আরেকটু সাংগঠনিকভাবে শক্তি জোগাড় করুক বিএনপি, সেটা চাইছেন। এই যে মন্ত্রীর কথা বলছেন, প্রধানমন্ত্রীর যে বার্তাগুলো দেন, প্রতিমন্ত্রী এটি জানেন না কেন? তিনি সেই অনুযায়ী কেন চলবেন না? দেখুন, একটি পরিবারের একজন পরিবারের একজন কনিষ্ঠ সদস্য আর একজন প্রতিমন্ত্রী এক না রে ভাই। একজন প্রতিমন্ত্রী আর কনিষ্ঠ সদস্য এক না। নাম্বার 2 হচ্ছে জিওপলিটিক্স। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাবেন এবং চীন সফরে যাবেন। আমেরিকান অ্যাম্বাসেডর তিনি গিয়ে পররাষ্ট্র উপদেশ মন্ত্রীর সাথে বৈঠক করেন এবং বলেন যে আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে এসেছি। এর ভেতরে একটা পলিটিক্স আছে। ভাই বলল ভারতের কথা, ভারতের বিপরীতে আমেরিকার দাসত্বের জন্য জুলাই হয়নি ভাই।
ভারতকেও নো করার জন্য হয়েছে, আমেরিকাকেও নো করার জন্য হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই আলোচনার আসলে সঠিক সমাপ্তি আমরা দেখুন, কখনো যেখানে এই আলোচনা দেশের নিরাপত্তা করতে চিন্তা পারি না, করে আমরা কিন্তু যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছি, জি। সেখানে আমরা কার দাসত্ব করলাম? আমাদের আমি তো সময় মনে করি আজকে যে এটা এই আলোচনা স্বাধীন চেতনা মানুষ, এই সবাই আলোচনা বাংলাদেশ। আমরা আবারও করব, তবে আজকের দিনে বিদায় নিতে আমরা হচ্ছে।